নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী প্রচিত গুপ্ত রচিত ৩ নম্বর চিঠি। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে গল্পটা কেমন লাগলো। এখন পড়ছি ৩ নম্বর চিঠি, পর্ব ৪। পান খাওয়ার সময় আঙুলের ডগায় অনেকেই চুন নেয়। কেউ কেউ সেই চুনের দিকে খানিকক্ষণ একাগ্র চিত্তে তাকিয়ে থাকে। ভাবটা এমন যেন সামান্য চুন থেকে বড় কোনো আবিষ্কার হতে চলেছে। এ সময় তাকে বিরক্ত করতে নেই। কল্যাণ সেভাবেই চুনের দিকে তাকিয়ে আছে। আমি তাকে বিরক্ত করলাম না, একটু দূরে দাঁড়িয়ে পড়লাম। কল্যাণকে অফিসে পাওয়া যায়নি, পাওয়া গেছে অফিসের তলায় পানের দোকানে। পান খেতে এসেছে। চুন পর্যবেক্ষণ সেরে সে মুখ ফিরিয়ে আমাকে দেখতে পায়। নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আয়, তোকেই খুঁজছিলাম। আমি হাসি মুখে বললাম, জানতাম তুই আমাকে খুঁজছিস। চিঠির নিচে নাম লিখলে জানতে আরও সুবিধা হতো, আরও তাড়াতাড়ি আসতাম। ধেরে বয়সে এসব ছেলে মানুষই কি আর ভালো লাগে? এবার কল্যাণ ভ্রু কোচকায়। কি পাগলের মতো বকছিস? কিসের চিঠি? কার নাম? আমি কোনো কথা না বলে পকেট হাতড়ে খামটা বের করি, কল্যাণের হাতে দিয়ে বলি, নে দেখ। কল্যাণ খানিকটা বিরক্ত হয়। খাম খুলে চিঠি বের করে পড়ে, তারপরে খোলা অবস্থাতেই চিঠিটা ফেরত দিয়ে অবাক গলায় বলে, কার চিঠি? কার আবার? তোর হাতের লেখা চিনতে পারছিস না? আমি অবশ্য পারিনি, আগে তো কখনো চিঠি ফিটি লিখিসনি। লিখলে ধরে ফেলতাম। আমি খুব ভালো হাতের লেখা চিনতে পারি। একবার কল্যাণ ধমক দেয়, বলে, চুপ কর, বাজে কথা বলিস না। তোকে চিঠি দিতে যাব কেন? আজ অফিসে আসার সময় তোর বাড়ি গিয়েছিলাম, দেখলাম ঘরে নতুন তালা লাগিয়ে রেখেছিস। ঘরে তালাটা কি তোর লেটেস্ট রসিকতা নাকি সাগর? ভদ্রলোকদের সঙ্গে রসিকতা করিস ঠিক আছে, চোর ডাকাতের সঙ্গে ডোন্ট ডু দ্যাট। তালা দিয়ে চোর ডাকছিস, ভান করছিস ঘরে সোনাদানা আছে তাই তালা দিয়েছিস। তারপর চোর যদি সত্যি সত্যি তালা ভেঙে একদিন ঢুকে পড়ে, ভেবে দেখেছিস তখন কি হবে? কি হবে? কল্যাণ চোখ বড় করে অবাক হওয়ার ভান করে। কি আর হবে? মালকড়ির অবস্থা দেখে তোর কান মুলে তবে যাবে। যাদের বাড়িতে চুরির মতো জিনিস পাওয়া যায় না তাদের চোরের হাতের কানমোলা খেতে হয়। এটাই ল অফ বার্গলারি, চুরির নিয়ম। যুগ যুগান্তর ধরে এই নিয়ম চলছে। তোকে শুধু কানমলা দেবে না, ওঠবসও করাবে। যাক, অফিসের ভেতরে চল, তোর সঙ্গে দরকারি কথা আছে। তোকে সেজন্যই খুঁজছি, একটা বিচ্ছিরি সমস্যায় পড়েছি। এই সমস্যা থেকে বেরোনোর একমাত্র পথ হলি তুই। চিঠি কল্যাণের নয় জেনে হতাশ হলাম, হয়েও হলো না। খানিকটা মন ভাঙা গলায় বললাম, কল্যাণ, আমিও একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছি। এই অবস্থায় অন্যের ভয়ঙ্কর সমস্যার নাক গলানো কি ঠিক হবে? আবার বাজে কথা। তোর সমস্যা আমার জানা হয়ে গেছে। সকালে তোর ওখানে যাওয়ার পর বাড়িওয়ালার কাজের ছেলেটা শম্ভু না কি যেন একটা নাম, ভাড়া দিতে না পারার অপরাধে তোকে কাল রাতে নিজের ঘর থেকে বহিষ্কার করা হয়েছে। চিলেকোঠার ঘরে শিকল বাঁধা অবস্থায় বন্দী হয়ে রয়েছিস তুই। খুব শিগগিরই কোনো অন্ধকূপে নিক্ষেপ করা হবে। আমি বলে এসেছি, খুব ভালো হয়েছে। অনেক আগেই করা উচিত ছিল। তবে বেটার লেট দ্যান নেভার। ভালো কাজ দেরি হলেও করা উচিত। ঘটনা সত্যি নয়, তুই আর্ধেকটা জানিস কল্যাণ। অন্ধকূপে নিক্ষেপ নয়, রাজকন্যার সঙ্গে বন্দির বিবাহের ব্যবস্থা হচ্ছে। মানে? আমি একটা ছোট হাই তোলার ভান করে বললাম, মানে কিছুই নয়, পরে যখন বিয়ের কার্ড নিয়ে আসবো তখন ডিটেলসে বলবো। এখন শুধু জেনে রাখ, রাজকন্যা অ্যান্ড রাজত্ব দুটোই পেতে চলেছি। লিভিং কাম ডাইনিংয়ের দিকটায় রাজত্ব আরও খানিকটা বাড়িয়ে দেওয়ার প্রভিশনও রয়েছে। রাজকন্যা অতীব সুন্দরী। অফিসে ঢুকে কল্যাণ কথা না বাড়িয়ে সোজা ক্যান্টিনের দিকে চলল। আয়, চা খেতে খেতে কথা বলি। আমার একেবারেই কথা বলতে ইচ্ছে করছে না। নিজের সমস্যাগুলো নিয়েই নাজেহাল অবস্থা। এই সময়ে অন্যের কথা কি শুনবো? মনে হচ্ছে কল্যাণের অফিসে না এলেই হতো। কিছু বলতে হলো না। কল্যাণ নিজে থেকেই
চায়ের সঙ্গে টোস্টও দিতে বলল, সঙ্গে একটা ডিম সিদ্ধও দিতে হলো, সঙ্গে একটা ডিম সিদ্ধও দিতে বলল, সঙ্গে একটা ডিম সিদ্ধও দিতে বল। টোস্টের দুদিকে মাখন দিতে বলবি। দুদিকে মাখন? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, হ্যাঁ দুদিকে মাখন, খেতে সুবিধা হবে। আর হ্যাঁ শোন, দুটো কলা পাওয়া যাবে? এখন খেতাম না, পরে রাস্তায় খিদে টিদে যদি পায় রেখে দিতাম। কল্যাণ চোখ কটমট করে তাকালো, চাপা গলায় বলল, অফিস ক্যান্টিনে কোনো ফাজলামির জায়গা নয় সাগর, এটা সিরিয়াস জায়গা, এখানে বাজে কথা না বললেই ভালো হয়। জায়গা যে সত্যিই সিরিয়াস একটু পরেই বোঝা গেল। টোস্টের 2 পিঠ তো দূরের কথা, 1 পিঠেও মাখন নেই। শুকনো পাউরুটি গলা দিয়ে নামতেই চায় না, তাও যা নাম ছিল। কল্যাণের কথা শুনে মাঝপথে আটকে গেল। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি সাগর। কাজ? চাকরি? কেলেঙ্কারি কাণ্ড। আমার কিছু বন্ধুর এই একটা বিচ্ছিরি অভ্যাস আছে, মাঝে মধ্যে আমার চাকরি বাকরির জন্য তেড়ে ফুরে ওঠে, যেন চাকরি না হলে ওদের ঘাড়ে বসে খাবো। বোঝো ঠেলা। একবার এর জন্য আমাকে কলকাতা ছেড়ে পর্যন্ত পালাতে হয়েছিল। না পালিয়ে উপায় ছিল না। সেদিন ছিল তমালের মেজো মামার অফিসে আমার জয়নিং ডেট। পোস্ট ঠিক হয়নি। মামার অফিসে পোস্ট পরে ঠিক হবে, আগে জয়েন করতে হয়। ঠিক হলো সকাল 9:10 তমাল ট্যাক্সি নিয়ে আসবে। আমি স্নান টান করে রেডি হয়ে থাকবো। আগের দিন বিকেলে তমাল একটা ফুল হাতা সাদা জামা দিয়ে গেল, ইস্ত্রি করা জামা। আমি সেই ইস্ত্রি করা জামা পরে সকাল 8:20 ট্রেনে বোলপুর চলে গেলাম। তারপর 3 মাস তমাল আমার সঙ্গে কথা বন্ধ রেখেছিল। নিশ্চয় কল্যাণ এই একই কাণ্ড শুরু করছে। হয়তো ব্যাটার ব্যাগে আমার জন্য জামা টামাও আছে। আশ্চর্যের ব্যাপার হলো, চাকরির এই অকালে এদের হাতে আমার জন্য এত কাজ থাকে কোথা থেকে? এজন্যই কি কবি লিখেছেন, আহা চাই, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কল্যাণ চায়ের কাপে চুমুক দিল, টেবিলের উপর ঝুঁকে চাপা গলায় বলতে লাগলো, অনেকটা রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প বলার ঢঙে। আমাদের পারচেজ ম্যানেজার ভদ্রলোক একটা জটিল সমস্যায় পড়েছেন। আমার কাছে দুঃখ করছিলেন। শুনে মনে হলো একমাত্র তুই প্রবলেমটা সলভ করতে পারবি। আমি তোর কথা বলেছি চিন্তা করবেন না, আমার বন্ধু একটা কিছু ব্যবস্থা করবে। দেখ সাগর, কাজটা করলে তোর বেশ কিছু অর্থপ্রাপ্তি ঘটবে। আরও বড় কিছু হতে পারে। লোকটার চাকরি বাকরি দেওয়ারও ক্ষমতা আছে। এখানে না পারুক অন্য কোথাও পারবে। এ ধরনের মানুষের অনেক জায়গায় চেনাশোনা থাকে। কল্যাণ সোজা হলো, কাপে চুমুক দিল, ফের বলল, সাগর, এই মুহূর্তে অন্ধকূপে নিক্ষেপ হওয়া থেকে নিজেকে রক্ষা করতে হলে তোর সামনে একটাই পথ, অর্থ উপার্জনের পথ। কথাটা ভুল নয়। এই মুহূর্তে আমার কিছু টাকা পয়সা লাগবে। গোকুলবাবুর তালা থেরাপির হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাছাড়া কমলাদেবীর হাত থেকে পালানোরও একটা ব্যাপার আছে। কিন্তু কল্যাণের কথাবার্তা সন্দেহজনক। কল্যাণ বোধহয় আমার সন্দেহটা বুঝতে পারল। হেসে বলল, আরে অত ভাবছিস কেন? এ কাজটাকে একটা অড জবের মতোই ধরে নে না। বিদেশে তো অনেকেই নানা ধরনের অড জবস করে। আমার পিসতুতো ভাই টোকিওতে উইকএন্ডে ম্যাজিকের দলের সঙ্গে ঘোরে। ম্যাজিশিয়ান স্টেজে তার মাথা কেটে জোরে। মাথা কাটা পিছু পয়সা, পয়সা তো নয়, ইয়েন। এসব কল্যাণের বানানো কথা। কাজ হয়তো কিছু আছে, কিন্তু পেছনে আসল মতলব টেবিল চেয়ারে বসিয়ে ফাইল ধরিয়ে দেয়া। ওর উৎসাহ দেখলেই বুঝতে পারছি চাকরির ব্যবস্থা অনেকটা করেই ফেলেছে। এটা হলো প্রথম পদক্ষেপ। না, টাকার লোভে ফাঁদে পা দেওয়া উচিত হবে না। পালাবার ফন্দি বের করতে হবে, খানিকটা সময় দরকার। আমি সময় পাওয়ার জন্য কল্যাণকে বললাম, আগে আরও কিছু খাওয়ানোর ব্যবস্থা করত। শুকনো পাউরুটি চিবিয়ে সমস্যার কথা শুনতে নেই। দেখিস না বড়লোকরা কেমন চটপট প্রবলেম সলভ করে। কারণ জানিস? জানি না, জানতেও চাই না। কল্যাণ বিরক্ত গলায় বলল। আমি ওর বিরক্তিতে পাত্তা দিলাম না। বললাম, আসলে বড়লোকদের পেট সবসময় ভর্তি থাকে। এমন সময় পিয়ন ধরনের একটা ছেলে এসে প্রায় কল্যাণের ঘাড়ের কাছে উঠে বলল, স্যার আপনাকে ডাকে। পারফেক্ট অধস্তন হওয়ার নিয়ম হলো, স্যার ডাকলে যে অবস্থায় আছো সে অবস্থাতেই ছুটে যাও।
কল্যাণ অনেক দিনই সেই প্রফেশন রপ্ত করেছে, অনেকটা গল্পের বইতে পড়া নিশে ডাকের মতো। আমার ধারণা মৃত্যুর পর শ্মশানে শুয়ে থাকা অবস্থাতেও যদি স্যারের ডাক শুনতে পাওয়া যায়, তড়াক করে কঞ্চির খাট থেকে লাফ দিয়ে উঠবে, শ্মশান যাত্রীদের বলবে, আমাকে একটা ট্যাক্সি ধরে দিন তো ভাই, স্যার কেন ডাকছে চট করে শুনে আসি। স্যারের ডাকে মৃত্যু যেখানে সামান্য, খাওয়া তো কিছুই নয়। লাফ দিয়ে উঠে পড়ল কল্যাণ, আমাকে ধমক দিয়ে বলল, রাখ তোর খাওয়া, চল আগে। হায় রে, 3 নম্বর চিঠির প্রেরক খুঁজতে বেরিয়ে কি বিপদেই না পড়ে গেলাম। কল্যাণের পারচেজ ম্যানেজার মিস্টার গোস্বামী। আমাদের দেশে নামের আগে যেসব মানুষ মিস্টার উপাধি লাভ করেন তারা হন ভারিক্কি চেহারার, নিখুঁত করে দাড়ি গোঁফ কামানো, ফুরফুর করে আফটারশেভ লোশনের গন্ধ উড়ে আসে। বিজ্ঞাপনের ভাষায় সেসব লোশনকে নাকি এমন গন্ধ থাকে যে মেয়েরা লাফিয়ে লাফিয়ে ঘাড়ে পড়ে, মনে হয় ফেরোমন জাতীয় কিছু। সিংহ যেন ফেরোমন ছড়িয়ে সিংহীকে ডাকে, এই সব আফটারশেভ লোশন হয়তো সেরকমই। সিংহ লোশন। মিস্টাররা অফিসের ব্রিফকেসে ফাইলের সঙ্গে সাজগোজের জিনিসপত্র নিয়ে ঘোরে কি? হতে পারে, নইলে সবসময় বিজ্ঞাপনের ছবির মতো এই ঝরঝরে ভাব কেন? যাই হোক, মিস্টার সাজবার ঝক্কি কম নয়, কিন্তু মিস্টার গোস্বামীর অবস্থা দেখলাম একেবারেই উল্টো রকম। চেহারা রোগা, পেটের অসুখ থাকা ধরনের, মুখে 2 দিনের না কামানো দাড়ি, চোখে রাত জাগবার ক্লান্তি। আমরা ঘরে ঢুকতেই ভদ্রলোক বেল টিপের পিয়নকে ডাকলেন, দেখবে ঘরে যেন কেউ না ঢোকে। তারপর কল্যাণের দিকে ফিরে বললেন, কল্যাণবাবু, এই সাগর, এ কি আমরা খুঁজছিলাম? আবার খুঁজছিলাম, মরেছে। ইনিও 3 নম্বরের লেখক নয় তো? কল্যাণ গদগদ ভঙ্গিতে বলল, হ্যাঁ স্যার, এই সাগর, এর কথাই আপনাকে বলেছিলাম। এর সঙ্গে খুবই চেনা জানা, কাজটা এ পারবে। ভদ্রলোক এবার আমার দিকে তাকালেন। তাকানো দেখে মনে হচ্ছে না ভরসা করতে পারছেন। স্বাভাবিক ভরসা করার মতো কোনো লক্ষণ আমার চেহারাতে নেই। আমি কি একটু হাসবো? হাসলে অনেক সময় চেহারার মধ্যে একটা ভরসা আসে। আমি হাসলাম। ভদ্রলোক ভ্রু কুঁচকে তাকালেন, ধমকে ঢঙে বললেন, হাসছেন কেন? আমি থতমত খেয়ে গেলাম। ভদ্রলোক মনে হচ্ছে একসময় অঙ্কের মাস্টার ছিলেন। একমাত্র অঙ্কের মাস্টাররাই হাসির কারণ জিজ্ঞেস করেন। আমি বললাম, স্যার, হাসির নির্দিষ্ট কারণ নেই। ম্যানেজার কড়া গলায় বললেন, ও তাহলে হাসবেন না, আমরা কোনো হাসির আলোচনায় বসিনি। বাপরে, লোকটা চাকরি দেওয়ার আগে যে বসের মতো ব্যবহার করছে, চাকরির পর কি করবে? বিপদের কথা। কল্যাণ বোধহয় চাকরিটা পাকা করে ফেলেছে, তবে এই লোকটাকে আমি ছাড়ব না। হাসির কারণে যে অন্য মানুষকে ধমক দেয় তাকে একটা না একটা শাস্তি পেতে হয়। এটা আমার নিয়ম নয়, প্রকৃতির নিয়ম। সব নিয়ম লঙ্ঘন করা যায়, প্রকৃতির নিয়ম লঙ্ঘন করা যায় না। আচ্ছা, একে কী ধরনের শাস্তি দিলে ভালো হয়? ম্যানেজার গম্ভীর মুখে বললেন, আপনি এমএলএ গোপাল বোসকে চেনেন? না, চিনি না। আমার উত্তর শুনে পারচেজ ম্যানেজার সাহেব যেন আকাশ থেকে পড়লেন। কড়া চোখে তিনি কল্যাণের দিকে তাকালেন। কল্যাণ আমার দিকে ঘুরে বলল, কি বলছিস সাগর? তুই গোপাল রামকে চিনিস না? তোর মাস্তুতো না পিস্তুতো বোন করবীর মেসোমশাই হন। কতবার তুই আমার সঙ্গে তার গল্প করেছিস, এখন বলছিস তুই তাকে চিনিস না? সেই যে একবার মালার জন্মদিনে ওদের বাড়ি গিয়ে দেখা হয়েছিল, তোকে নাকি পাশে বসিয়ে ভূতের গল্প বলছিলেন, বলিসনি আমাকে? না, বলিনি। করবী নামের আমার কোনো মাস্তুতো বোন নেই। আমার মাস্তুতো বোনের নাম খাদু, নাক খ্যাদা বলে খাদু। ভালো নাম হয় উর্বশী, না হয় অপ্সরা, যেন যে কোনো একটা হতে পারে। নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না। মনে হচ্ছে জন্মের পরপরই এই নাম দুটো নিয়ে মাসিরা খুব কনফিউশন তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত কোনটা ফাইনাল হলো সেটা আর জিজ্ঞেস করা হয়নি। যদি খুব দরকার হয় তাহলে একটা টেলিফোন করতে পারি, ভালো নামটা জিজ্ঞেস করে নিতে পারি। করব? গোস্বামীবাবুর হাবভাব দেখে মনে হচ্ছে ভদ্রলোক একেবারেই ভেঙে পড়লেন। চেয়ারে হেলান দিলেন, বললেন, এসব কি কল্যাণ? হোয়াট ইজ দিস? তুমি যে আজ সকালে বললে তোমার বন্ধু গোপাল রামের আত্মীয় হয়, বললে না, এখন এসব কথার মানে কি? আচ্ছা, এই মানুষটা খানিকটা হাসলে কেমন হয়?
ধমকে হাসি থামানোর বদলে হাসির শাস্তি চলবে না? কল্যাণ আমাকে টেবিলের তলা দিয়ে চিমটি কাটুক। আমার মনে হচ্ছে কল্যাণ এমএলএর আত্মীয় দেখিয়ে আমার চাকরির ব্যবস্থা করছে। বায়োডেটায় আজকাল বিএ এম এর কোনো দাম নেই, এমএলএর দাম আছে। সুতরাং চিমটি কেন, ইলেকট্রিক শক দিলেও আমি সত্যি কথা স্বীকার করা চলবে না। আমি সব কিছু অগ্রাহ্য করে পা নাড়তে শুরু করে দিলাম। আমি দেখেছি সময় সময় মিথ্যাবাদীরা নির্লিপ্ত ভঙ্গিতে খুব ভালো পা নাড়তে পারে। কল্যাণ এবার কাঁদো কাঁদো গলায় বলল, সাগর, তুই একটু কষ্ট করে মনে করার চেষ্টা কর ভাই। কল্যাণের এই গলা শুনে নরম হলে চলবে না। আমার চাকরির জন্য এরা কাকুতি মিনতি কেন আমার পা পর্যন্ত ধরতে পারে। এদের ধরনটাই এরকম ভয়ঙ্কর। একটা মানুষ সুখে শান্তিতে বেকার হয়ে বসে আছে, এদের সহ্য হয় না। যাই হোক, আমি নিজেকে বাঁচানোর পথ পেয়ে গেছি। সেই পথেই এখন আমাকে অবিচল থাকতে হবে। কিন্তু অবিচল থাকতে পারলাম না। মিস্টার গোস্বামী এবার টক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর মিস্টার সুলভ সব রকম আচরণ ত্যাগ করে ঝুঁকে পড়ে আমার হাত দুটো চেপে ধরে বললেন, প্লিজ ভাই, আপনি আমাকে এই বিপদ থেকে বেরোতে সাহায্য করুন। আশ্চর্য, এই লোকটা আমাকে একটু আগে ধমকাচ্ছিল না। মানুষ এত সহজে বদলে যায়? গিরগিটিরও রং বদলাতে এর চেয়ে বেশি সময় লাগে। মিস্টার গোস্বামী আমার হাত ধরেই বললেন, আমি অনেকের কাছে খোঁজখবর নিয়েছি, প্রত্যেকেই বলেছে একমাত্র গোপালরামকে ভালো সোর্স ধরতে পারলেই প্রবলেম সলভ করা যাবে। আপনি না বলবেন না সাগরবাবু? কল্যাণের অবস্থাও তো শোচনীয়। ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা কিছু করে বসবে। ওর পক্ষে সেটাই স্বাভাবিক। বস যদি কেঁদে ফেলে ওর মিনিমাম অজ্ঞান হয়ে যাওয়া উচিত। আমার মজাই লাগছে। তাছাড়া যেরকম ভাবছিলাম ঘটনা মনে হচ্ছে না সেরকম। আমার চাকরির ব্যাপার হলে এরা দুজনে মিলে এত কান্নাকাটির জায়গায় চলে যেত না। কল্যাণ যদিও বা কাঁদে, ম্যানেজার সাহেব নিশ্চয়ই কাঁদতেন না। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, স্যার, এবার কি আমি একটু হাসবো? আপনি হাসুন, কাঁদুন, লাফান, যা খুশি করুন, শুধু কাজটা করে দিন। ম্যানেজার আমার হাত ছেড়ে আবার চেয়ারে হেলান দিয়ে বসলেন। কল্যাণ ওর জুতো দিয়ে আমার পায়ে ধাক্কা দিল। আমি হাসি হাসি মুখে বললাম, কল্যাণ, পা সরিয়ে বস, তোর জুতো বারবার পায়ে লাগছে। আচ্ছা ছেলে তো তুই। আমি এমএলএকে গোপালরাম নামে চিনব কি করে? আমি তাকে চিনি ভোল্টুদা নামে। আর করবী মোটেও আমার বোন নয়। আমার মাসতুতো বোনের নাম সত্যি সত্যি খাদু। খাদুর বন্ধু হলো করবী। ভোল্টুদা হলো করবীর পিসেমশাই। জটিল সম্পর্ক। আমার হাসিতে মিস্টার গোস্বামী যেন বিরাট নিশ্চিন্ত হলেন। তিনিও হাসতেই লাগলেন। তার হাসিতে কল্যাণও হাসছে। তাদের দেখে মনে হচ্ছে জটিল সম্পর্ক জিনিসটা হাসির কিছু একটা ব্যাপার। কল্যাণ বলল, দেখলেন তো স্যার, দেখলেন এবার আমি ঠিক কথাই বলেছি। ওই গোপালবাবুর সঙ্গে আমার বন্ধু সাগরের খুবই খাতিরের সম্পর্ক। আমি সব জানি, ওর মুখেই শুনেছি। আমি হাসি মুখ মুছে গম্ভীর হলাম। বললাম, না কল্যাণ, তুই সব জানিস না যে ভোল্টুদার এমএলএ নেই। লাস্ট ইলেকশনে উনি মাত্র 27,203 ভোটে মাত্র 27,203 ভোটে পরাজিত হয়েছেন। নিশ্চয় ভাবছেন আমি এত ডিটেলসে জানলাম কি করে। আসলে আমি ভোট গণনার সময় গণনা কেন্দ্রে হাজির ছিলাম। করবীর রিকোয়েস্ট ছিল, তবে ভেতরে ঢুকিনি, বাইরে অপেক্ষা করছিলাম আবির হাতে। সে আবির যত্ন করে আজও আমার কাছে তোলা আছে, স্মৃতিচিহ্নর মতো, পরাজয়ের স্মৃতিচিহ্ন। সুযোগ পেলেই সেই আবির কোনো ভালো কাজে বিলিয়ে দেব। ইচ্ছাটা কেমন? কল্যাণ চোখ পাকালো। না পাকালেও কিছু এসে যেত না। ওর মুখ দেখেই বুঝতে পারছি স্যারের সামনে রসিকতার কারণে ও আমার গলা টিপে ধরতে পারে। আমি চালিয়ে গেলাম। আর 2 নম্বর যেটা জানিস না সেটা হলো, করবীর বাড়িতে সেবার যে আমি গিয়েছিলাম সেটা জন্মদিনের অনুষ্ঠান ছিল না, ছিল গৃহপ্রবেশ। তাছাড়া সেদিন ভোল্টুদা আমাকে কোনো ভূতের গল্প বলেনি, একটা হাসির গল্প বলেছিল। তাতে অবশ্য একটা ভূত ছিল। ভূত যদিও অনেক সময় হাসির গল্প হয়। চাইলে গল্পটা বলতে পারি, শুনবি? আলোচনা সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে দেখে ম্যানেজার আমাকে থামিয়ে বললেন, ঠিক আছে, ওতেই হবে।
ভোটে জিতুক ছাই নাই জিতুক, আমি খবর পেয়েছি গোপাল রামের হাতে এখন অনেক ক্ষমতা। এদেশে ভোটে হারা লোকদের পাওয়ার বেশি। যদি কেউ পারেন তা উনিই পারবেন। সাগরবাবু, এবার আপনি প্রবলেমটা শুনুন। সিচুয়েশন এখন আমার কন্ট্রোলে, পুরোপুরি নিয়ন্ত্রণ যাকে বলা যায়। চাকরি বাকরির কোনো ব্যাপার নেই, থাকলেও এই ফাজিলকে দেওয়ার কোনো প্রশ্নই উঠবে না। খুব নিশ্চিন্ত লাগছে। আমি বিপদমুক্ত। বললাম, স্যার খুব খিদে পেয়েছে, খেতে খেতে প্রবলেমটা শুনলে ভালো হতো না? কল্যাণ ক্যান্টিনে গাদাখানিক শুকনো পাউরুটির চিবোতে দিয়েছিল, গলা থেকে সেগুলো নামেনি স্যার। আপনি যদি... কল্যাণ টেবিলের তলায় আবার জুতোর মাথা দিয়ে খোঁচালো। খোঁচাক? খিদে মেটানোর জন্য পৃথিবীতে কোনো মানুষকেই জুতোর লাথি খেতে হয়? কোন মানুষকে জুতোর লাথি খেতে হয় না? কেউ কেউ সেই জুতোর লাথি নিয়ে গর্ব করে, কেউ রেগে ভুরু কোচকায়। আমি থাকবো উদাসীন। পারচেজ ম্যানেজার ব্যস্ত হয়ে পড়লেন। এই লোকটার জন্যই একটু আগে আমার খাবার ফেলে উঠে আসতে হয়েছে। এখন ওকে আমার খাবার নিয়ে ব্যস্ত করব। ইন্টারকম তুলে বললেন, কি খাবেন? চিকেন প্যাটিস আনতে বলি? না স্যার, আপনি পাউরুটি, টোস্ট আর 2টো কলা দিতে বলুন। কলা? কল্যাণ মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি নিশ্চিন্ত, যদি ওর হাতে এখন হাতুড়ি থাকতো তাহলে কার্টুন ফিল্মের মতো সেটা আমার মাথায় বসাতো। হ্যাঁ স্যার, কলা। যে কোনো সমস্যার আগে ফট করে 2টো কলা খেয়ে নিলেই ভালো হয়। কলার মধ্যে থাকে আয়রন। আয়রন আমাদের ভাবনার কোষগুলোকে খুব দ্রুত অ্যাক্টিভেট করতে পারে। বাদরের মধ্যে এই কলা হ্যাবিটটা দেখবেন খুব প্রবল। মানুষ তো স্যার বনের থেকে এসছে। অ্যালফিভিয়ান গ্রুপ। বাদর কলা হ্যাবিট করেছে আয়রনের খবর না জেনেই। আমরা স্যার জেনেও করতে পারি না। এটাই প্রকৃতির মজা। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। একটা বাদর প্রথমে কলা না খেয়ে কিছুক্ষণ লক্ষ্য করলেন, এবার বাদরটাকে একটা কলা দিলেন। পারচেজ ম্যানেজার খুব সন্দেহজনক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। মুখ দেখে মনে হচ্ছে ওর খুব ইচ্ছে করছে আমাকে একটা চড় মারতে, টেনে চড়, কিন্তু মারতে পারছেন না। আমি মুচকি হাসলাম। এক অপূর্ব অভিজ্ঞতা। সামনের লোকটার খুব মারতে ইচ্ছে করছে, হাত নিষ্পিস করছে, কিন্তু পারছে না। যতবার অকিঞ্চিতকর ফালতু আমি এই অ্যাডভেঞ্চারের মুখোমুখি হই, ততবারই যেন বেঁচে থাকার মজা অনুভব করি। স্যার, টোস্টের দুদিকে মাখন দিতে বললে খুব ভালো হয়। আমি লজ্জা মুখে কল্যাণের দিকে তাকালাম। সে এখন মুখ নামিয়ে বসে আছে। গোস্বামী গম্ভীর মুখে পিয়নকে ডেকে টোস্ট কলার অর্ডার দিলেন। দুদিকে মাখনের কথা শুনে বেয়ারা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তার দিকে তাকিয়েও হাসলাম। ওর স্যারের দিকে তাকিয়ে হাসছি। ও বেচারি বাদ যায় কেন? মনীষী বলেছেন, ছোট বড় সবাইকেই সমান চোখে দেখতে হবে। ভুলি, ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান। খেতে খেতে পারচেজ ম্যানেজারের সমস্যা শোনা হলো। সমস্যা খারাপ নয়, থ্রিলার উপন্যাসের মতো। গা ছমছমে একটা ব্যাপার আছে। ঠিকমতো ডায়লগ দিতে পারলে চমৎকার সিনেমা হয়ে যায়। আমার বেশ লাগলো। সংক্ষেপে বলল, ঘটনা এরকম। মিস্টার গোস্বামীর একমাত্র মেয়ে অপরূপা সুন্দরী। সুন্দরী কিনা মিস্টার গোস্বামী কিছু বলেননি, বলেছিলেন দেখতে শুনতে ভালো। গল্পের খাতিরে আমি অপরূপা সুন্দরী ধরে নিচ্ছি। মেয়েটার নামও সুন্দর, রাজকন্যা। মেরে কেটে 22-23 বছর বয়স। গোস্বামী জানিয়েছেন 20। নিশ্চয় জল আছে। বাবা কি আর ফট করে একটা অচেনা যুবককে মেয়ের সত্যি বয়স বলবে? কখনো বলবে না। আমি নিজেই বাড়িয়ে ধরছি। সেই সুন্দরী তরুণী নাকি এক মস্তানের প্রেমের হাবুডুবু খাচ্ছে। কি সাহস! ছি ছি। একেই তো ছোকরা মস্তান, একটা মারাত্মক ব্যাপার। তার ওপর ছোকরার নাম আরও মারাত্মক। সিম কার্ড। আসল নাম নয়, কোড নাম। মস্তানদের নাকি এরকম থাকে, 5-7টা নাম। কিন্তু তা বলে সিম কার্ড? রাজকন্যা এই ছেলের প্রেমে শুধু হাবুডুবুই খাচ্ছে না, খবর আছে সে যে কোনো সময় ভেসে বেরিয়ে যেতে পারে। বাবা মায়ের শোচনীয় অবস্থা। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই। স্বাভাবিক। সিম কার্ড নামের কোনো ছেলে জামাই হয়ে বাড়িতে আসছে জানলে যে কোনো বাবা মায়েরই নাওয়া খাওয়া ভুলে যাওয়া উচিত। মেয়েকে বকে মেরে ঘরে বন্ধ করে কোনো লাভ হয়নি। তাছাড়া আজকাল কথায় কথায় সুইসাইডের হাত ছড়াছড়ি। ঝুঁকি নেওয়া যায় না।
আমি বলেছি, খবরদার ও কাজটি করবেন না স্যার। মিস্টার গোস্বামী অনেক খোঁজখবর করে জানতে পেরেছেন এই সিম কার্ড না রিংটোন ছোকরাটি নাকি গোপাল রামের দলের ছেলে। উপায় একটাই, গোপাল রামকে বলে ছেলেকে ভাগাতে হবে। নেতা হুকুম দিলে মস্তানরা সব করে। আমিও এক কথায় সায় দিয়েছি, বলেছি মানুষের গলা টিপতে পারে, সামান্য প্রেমের গলা টিপতে কতক্ষণ, কোনো সময় লাগবারই কথা নয়। আমাকে এখন গোপাল রামকে গিয়ে রাজি করাতে হবে। এই হলো আমার অ্যাসাইনমেন্ট, প্রেম ভাঙার অ্যাসাইনমেন্ট। প্রাথমিকভাবে ভোল্টু মেশোকে ঘুষ দেওয়ার জন্য ম্যানেজার সাহেব আমাকে 5,000 টাকার একটা বান্ডিল বের করে দিলেন। 500 টাকার 100-500 মিলানো বান্ডিল। যে কোনো ভদ্রলোকের উচিত এই টাকা লোকের মুখে ছুঁড়ে মারা, এমনভাবে মারতে হবে যাতে পিনের দিকটা লোকটা নাকের কাছে লেগে সামান্য কেটে যায়। তারপর বলতে হবে, নাক কাটা রাজাকে দেখে তো কেমন মজা রে। কিন্তু আমি ভদ্রলোক নই, আমি কোনো কিছুই নই। গম্ভীরভাবে টাকার বান্ডিল পকেটে ঢোকালাম, কলা দুটো হাতে নিলাম, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম,